একটা ট্রফি নিয়ে ফিরছে বাংলাদেশ। এই সিরিজটা কেমন গেল, পুরো জার্নিটাই কেমন ছিল, সবকিছু নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব চৌধুরী, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। শেখ মাহেদী গতকাল যে স্টিম রোলারটা চালালো সেটা, নাকি তামিম যে এফোর্টলেসলি খেললেন ওইটা, কোনটা বেশি এনজয় করেছেন? কঠিন প্রশ্ন কোন, আসলে দুটোকে যদি আলাদা করতে যাই তাহলে নিজের সঙ্গে আসলে সৎ থাকাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ দুটাই এত এক্সাইটমেন্ট ছিল। মাহেদী 4 ওভারে যেভাবে প্রত্যেক ওভারে একটা করে উইকেট নিলেন, 17টা ডট দিলেন, ওর সঙ্গে আপনি আসালাঙ্কাকে তিনি যে বোল্ড আউটটা করলেন, মানে সবকিছু মিলে মনে হয়েছে যে এই মানুষটাকে আমরা বেঞ্চে বসিয়ে রাখলাম মিরাজকে খেলানোর জন্য। এবং যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের থট প্রসেস নিয়ে আবারও প্রশ্ন উঠলো এবং মাহাদি সেই প্রশ্নটা ছুড়ে দিলেন তার পারফরমেন্স দিয়ে, ইউ গাইজ আর রং। সো এটা একটা দিক। দ্বিতীয় যে দিকটা সেটা হচ্ছে, অনেকেই মনে করছেন যে গত রাত থেকে ইনফ্যাক্ট প্রচন্ড রকম আলোচনা তামিমের পাওয়ার হিটিং নিয়ে, এর আগেও আমরা দেখেছি। সো তিনি বাংলাদেশের এই মুহূর্তে তো ডেফিনেটলি বাংলাদেশের টপমোস্ট পাওয়ার হিটার যদি হিসেব করা হয় এন্টায়ার বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রিতে, তামিম ডেফিনেটলি টপ জায়গাতেই থাকবেন। লিটন ইজ এ ভেরি গুড পাওয়ার হিটার। লিটনের হিটিংটা আবার অন্যরকম। আমরা আশরাফুলকে দেখতাম চমৎকার বড় বড় শট খেলতেন, কিন্তু তামিমের ব্যাপারটা দেখে মনে হয় যে খুব এফোর্টলেসলি তিনি খুব আরাম, খুব আরামসে, খুব আরাম লাগে, দেখতে আরাম ওরকম। সো এরকম ব্যাপার দরকার ছিল। এবং এখানে সাকিব আল হাসানের কথাটাই বোধহয় সত্যি প্রমাণিত হচ্ছে যে 6 মাস সময় দেন, এক জোড়া ভালো ওপেনার পেয়ে যাবেন অন টোজ। আপনি এর সঙ্গে অ্যাড করি আমি যে আপনি পারভেজ ইমন দেখবেন যে প্রায় খুব আর্লি আউট হয়ে যাচ্ছে, পরপর 2 ম্যাচে একই ভঙ্গিতে আউট হয়েছে, একই বোলার। সো বোলারও জানেন কি করবেন তিনি, পারভেজ ইমনও জানেন বোলার কি করতে যাচ্ছে। তো এই অ্যাডজাস্টমেন্ট গুলো দরকার। আমি পার্সোনালি পারভেজ ইমন যে এই যে শূন্য করে আউট হচ্ছেন, ফার্স্ট বল আউট হচ্ছেন, স্টিল তাকে নিয়ে আমি সমালোচনার পক্ষে না, আরেকটু সময় তাকে দিন। তারপর একটা ইন্টারভিউতে দেখলাম সাকিব আল হাসান বলেছেন যে 1 বছরের মধ্যেই টি-20 দলটা ভালো দল হয়ে যাবে। কতটুকু ভালো হবে সেটা সময় বলবে, কিন্তু আপনি নিউজিল্যান্ডে তাদের সঙ্গে জিতেছেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতেছেন, হোয়াইট ওয়াশ করেছেন। ঠিক একইভাবে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানে গেলে হোয়াইট ওয়াশ হয়ে এসেছেন পাকিস্তান, আরব আমিরাতের সঙ্গেও এসেছেন। তো ওর পরে এই বাউন্স ব্যাকটা বাংলাদেশের জন্য দরকার ছিল। বাট কামিং ব্যাক টু দ্য ইউর কোশ্চেন, যে ওপেনার, ব্যাটসম্যান এবং বোলার দুজনই আসলে দেখিয়েছেন যে বাংলাদেশের এই দলটার পটেনশিয়াল আছে, দরকার ধারাবাহিকতা। এবং তাদের যারা মেনটেন করছেন, থিঙ্ক ট্যাঙ্ক যারা, ড্রেসিং রুমে যে কোচেস বা অন্যান্য যারা আছেন, যারা তাদের গেম প্ল্যান দিচ্ছেন, তাদের কাছ থেকে রোল সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন, তাদের বোধহয় আর একটু প্রোঅ্যাক্টিভ এবং প্লেয়ার বুঝে বুঝে ওই রোলগুলো দেওয়া জরুরি। আমরা কেন আসলে মেহেদী হাসান মিরাজ এবং শেখ মাহেদীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলাম? দুজন কি লাইক রিপ্লেসমেন্ট কোনোভাবে হয়? মানে আমরা একটা ব্যাপার হচ্ছে যে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট যদি আপনি সাধারণ আপাত দৃষ্টিতে দেখেন, যে একজন স্পিনিং অলরাউন্ডার বা অলরাউন্ডার যদি স্পিন করতে পারেন তাকে আপনি রিপ্লেস করেন, ঠিক আছে। আপনি যদি বোলিং হিসেব করেন, লিটন দাস কিন্তু প্রেস কনফারেন্সে বলে গেছেন যে যে উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হবে সেখানে হয়তো মিরাজকে খেলা হতে হবে, বা মিরাজ আবার ব্যাক করবে, হয়তো মেহেদী মিরাজ। ও ডিরেসপেক্ট লিটনটা কতটুকু বুঝে বলেছেন আমি জানি না, ভুল বলেছেন কিনা সেটাও আমি জানি না, নাকি একটা বলতে গিয়ে আরেকটা বলতে পেরেছেন সেটাও হতে পারে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আপনি মিরাজকে খেলাবেন, মিরাজ কি ওই ব্যাটসম্যান টি-20তে আপনার 20 বলে 40-50 করে দেবে? মিরাজকে দিয়ে 4 ওভার আপনি বল করাইতে পারেন না, ওরা আপনি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কেমনে খেলাবেন? আমি জানি না লিটন এটা কতটুকু চিন্তা করে বলেছেন। সিরিজ জয়ের খুশিতে হয়তো একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলেছেন। আবার উনি বলছেন যে যেখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে বা উইকেট থেকে হেল্প থাকবে সেখানে আপনি মাহাদিকে খেলাবেন। নরমালি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আপনার টি-20তে 6 জনের বেশি ব্যাটসম্যান, এটাই হয়তো টিম ম্যানেজমেন্টের সাইকোলজিটাই হয়তো আমরা তার কাছ থেকে শুনতে পেয়েছি। আপনি বলছেন যে দুজনকে মুখোমুখি দাঁড় করানো, আমার মনে হয় যে মুখোমুখি দাঁড় করানোর কোনো ইস্যু এখানে নাই। সাদা বলে শেখ মাহেদী বাংলাদেশের বেস্ট অফ স্পিনার। গ্লোবাল ক্রিকেটে ইন্টারন্যাশনালি যদি আপনি হিসাব করেন, টপ 5 জন সাদা বলের স্পিনার যদি আপনি হিসাব করেন, আমি নিশ্চিত মাহেদী সেখানে থাকবে, স্ট্যাট ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ। সেখানে মিরাজকে যদি এর সঙ্গে আপনি কম্পিটিটর হিসেবে দেখতে চান, ইউ আর মেকিং এ সিরিয়াস মিস্টেক। টি-20 ওয়ানডে সাদা বলের ক্রিকেটে মিরাজ যেমন, টেস্টের মিরাজ সম্পূর্ণ ভিন্ন। টেস্টের মিরাজ বাংলাদেশের বেস্ট প্লেয়ার, পারফরমেন্স লাস্ট সাইকেলে তিনি বেস্ট বা টপমোস্ট স্কোরার ছিলেন, উইকেটও নিচ্ছেন। লাল বলের মিরাজ দারুণ দারুণ, এক কথা দারুণ, কিন্তু সাদা বলের মিরাজ ইজ প্রিটি মিডিওকর। এখন কথা হচ্ছে যে শেখ মাহিদির ব্যাটিংটা আবার তুলনামূলক দুর্বল। এখন শেখ মাহিদিকে আপনি 8-9 নম্বরে বিবেচনা করবেন, তার বোলিং সার্ভিসটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ,
এই কলটা নিতে হবে, এবং এই কলটা যদি আপনি নিতে যান বর্তমান যুগের টি-20 ক্রিকেটে, আপনি ওই রকম একটা বলার আপনার দরকার যে আপনাকে নতুন বলে বল করে দিতে পারবে, যদি আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনি নতুন বলে ওকে দিয়ে করাবেন। শেখ মাহিদিকে দিয়ে আপনি 18 আর 20 নম্বর ওভার করাবেন না, তাকে করালে আপনি 12 ওভারের মধ্যে আপনার তার স্পেল শেষ করে দিতে হবে। সো ওই কলটা নেওয়া জরুরি। বাট মেহেদী মিরাজ এবং শেখ মাহিদি মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এটা আমার মনে হয় না। যে যার ব্যাপারটা তো আমরা যদি সাদা চোখে তো তাই দেখছি, একজন বসছে একজন আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এটা স্ট্র্যাটেজিক্যাল কল। দুজনের যিনি ভালো করবেন, বাংলাদেশ দলের প্ল্যান অনুযায়ী যিনি ফিট করবেন তিনিই খেলবেন। সো এইখানে আসলে মানে মুখোমুখি হওয়া ইয়ের কোনো ব্যাপার নেই, পারফরমেন্সটাই মূল। এবার যদি আমরা একটু লিটনকে নিয়ে কথা বলি, যখন ওয়ানডে সিরিজটা হেরে গেল তারপর সবাই বলছিল যে লিটন ওয়ানডেতে পারফর্ম করতে পারছেন না, তার উপরে নেতৃত্ব, এবং তিনিই আবার টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে নেতৃত্ব, মানে সব কিছু মিলে লিটন নিজেও আসলে খুব বাজে সময় পার করছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটে। এবং এই প্রথম ম্যাচটার পরেও তো আমরা আসলে বলছিলাম যে এখানে কি আরেকটা হোয়াইট ওয়াশ অপেক্ষা করছে কিনা। সেই জায়গা থেকে তিনি ব্যাক টু ব্যাক পারফর্ম করেছেন, এবং নেতৃত্ব বলি, উইকেটের পেছনে তার যে কুইক রিফ্লেক্স আমরা দেখছি, সব কিছু মিলিয়ে টি-20তে ঠিক পথে আছে কিনা বাংলাদেশ? এখনো পর্যন্ত একেবারে ঠিক পথেই আছে এটা বোধহয় হলফ করে বলা মুশকিল, কিন্তু এভরি নাও এন্ড দেন এই যে আপনার একটা কি বলে যে গ্রাফ একদম তলানিতে চলে আসছে আবার উপরে উঠছে, এটা নিয়েই হচ্ছে সবচেয়ে বেশি আপত্তির জায়গাটা কথা। আমাদের যে কনসিস্টেন্সি দল হিসেবেও নেই, ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবেও নেই। লিটনের ক্ষেত্রে ওই জিনিসটাই রিফ্লেক্ট হচ্ছে। আপনি ধরেন লিটনের সবচেয়ে বেশি সমালোচক বাংলাদেশে বা গ্লোবালি, লিটনকে তিনি সবচেয়ে বেশি সমালোচনা করেন। কারো মুখে শুনেছেন কোনোদিন লিটনের কোয়ালিটি নেই? এটা লিটনের সবচেয়ে বড় যে সমালোচক তিনিও বলবেন না। লিটনের কোয়ালিটি নিয়ে, অ্যাবিলিটি নিয়ে কারোর মধ্যে কোনোদিন কোনো ডাউট ছিল না। সেম গোস টু মোহাম্মদ আশরাফুল। ব্যাপারটা যে তার এক্সিকিউশন নিয়ে। এই লিটন প্রেস কনফারেন্স, আমি প্রেস কনফারেন্সটা নাহিয়ানের রিপোর্টের খুব মন দিয়ে শুনছিলাম, আমি তার প্রশ্নগুলো উত্তরগুলো শুনছিলাম, যে আমার হাতে চেষ্টাই আছে, আমি তো হোটেলে বসে থাকি না, আমি তো প্র্যাকটিস করি। খারাপ সময় বা অফ ফর্ম টপ প্লেয়ারদেরও যাবেই। আপনি বিরাট কোহলি, জো রুট, কিংবা ধরেন যে স্টিভেন স্মিথ, কিংবা ধরেন যে পিক টাইমের টেন্ডুলকার, কিংবা ধরেন যে টপ প্লেয়ার যারা ছিলেন, তাদের কয়জনকে আপনি এই ভাষায় কথা বলতে শুনেছেন? প্রেস কনফারেন্সগুলো বের করে দেখেন তো, যে আমার হাতে চেষ্টা ছাড়া কিছু নাই, আমি তো হোটেল রুমে বসে থাকি না। মানে আমি লিটনকে দোষ দিচ্ছি না, এটা হচ্ছে কি আমাদের ক্রিকেটাররা ক্রিকেটটা কিভাবে চিন্তা করেন এটা তার একটা প্রকাশ। আপনি লিটনকে ওখান থেকে উঠিয়ে নেন, মুখোশ পরি অন্য কাউকে বসিয়ে দেন, 10 জনকে বসাইলে 10 জন একই ভাষায় কথা বলবে। এটার কারণটা হচ্ছে তাদের বিল্ড আপটা একই রকম, তারা একই রকম ভাবে ভাবতে শিখেছে এবং একই রকম ভাবে সেটা প্রকাশ করে। সো আপনার পুরো টিমটা যখন ওই একই রকম মানসিকতা বা একই রকম ভাবে চিন্তা ভাবনা করতে থাকবে, এবং যে চিন্তা ভাবনাটা আসলে সত্যিকার অর্থে বাস্তব কোনো ভিত্তি নাই, সেটা আপনাকে এইরকম পারফরমেন্সই দেবে। এটা বাংলাদেশ সিরিজ জিতেছে, ফাইন, আমরা আনন্দিত, খুশি। যে কোনো, আমি বিশ্বাস করি যে কোনো আপনার অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা উচিত। আপনার ভুলে গেলে চলবে না এই দলটা ইউএইর সঙ্গে সিরিজ হেরে এসেছে, এই দলটাই পাকিস্তানে হোয়াইট ওয়াশ হয়েছে। সো জিনিসটা হচ্ছে যে টপ প্লেয়ার বা টপ কান্ট্রির প্লেয়াররা যেভাবে নিজেদের গড়ে তোলে, যেভাবে নিজের আত্মবিশ্বাসী হয়, আপনার সেলফ মোটিভেশন আপনাকে করতেই হবে। আমাদের দেশের প্লেয়াররা টপ প্লেয়ার থেকে নতুন প্লেয়ার সবাই বোধহয় এই জায়গাটাতে অনেকখানি পিছিয়ে আছে, কেননা কিছু ক্ষেত্রে তারা একদম মুখস্থ কথাবার্তা বলেন। এটা হইতে পারে ক্রিকেট বোর্ডের নির্দেশনা, সেফ সাইডে থাকা, পিঠ বাঁচানো, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে খামোখা বাড়তি কথা বলে লাভ কি, বা আমি কেন দায়িত্ব নেব, এরকম চিন্তাও থাকতে পারে, আমি জানি না। সো জিনিসটা হচ্ছে যে লিটন নট নেসেসারি, এটা মিরাজ হইতে পারে, এটা শান্ত হইতে পারে, তাসকিন হইতে পারে, এনিওয়ান। ওয়েন ইউ আর দ্য ক্যাপ্টেন ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং আপনার ওই গার্ডসটা থাকবে এটা বলার মতো যে ভাই এটা করছে, এটা ভুল হয়েছে আমার, আমি পারি নাই, ফাইন, কিন্তু আমি বিশ্বাস করে আমি পারবো এবং আমি করে দেখাচ্ছি। সো ওই কথাগুলো না আমরা শুনতে পাই না আমাদের ক্যাপ্টেনদের কাছ থেকে। ধরেন আমাদের এর আগে যারা ক্যাপ্টেন ছিলেন তারা বিভিন্ন সময় কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন, কিন্তু প্রেস কনফারেন্সে তারা যখন কথা বলতেন ওই কথা নিয়ে আলোচনা হতো, ওই কথা নিয়ে সমালোচনা হইতো, ওই কথা নিয়ে একটা রিয়াকশন তৈরি হতো। আমাদের বর্তমান ক্যাপ্টেনদের কথা নিয়ে রিয়াকশন তৈরি হয় না। তার মানে কি, দে আর প্লেইং সেফ। তো সেফ খেলাটা আসলে একদিক দিয়ে খারাপ না, ভালো, মানে আপনাকে কেউ দোষ দেবে না। বাট ইফ ইউ ট্রাই টু প্লে সেফ এভরি নাও এন্ড দেন, তখন আসলে আপনি টপ জায়গায় রিচ করতে পারবেন না। আপনার কিছু ক্ষেত্রে মানে ওই ব্যাপারগুলো থাকতে হবে, একটু ফেয়ারলেস খেলতে হবে, একটু ফেয়ারলেস, আপনার প্রেস কনফারেন্সও থাকতে হবে, নিজের এক্সপ্রেশনের মধ্যে থাকতে হবে।
এবার আমরা আসি যে খুব বেশি সময় আসলে নাই, 20 তারিখে পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানে হোয়াইট ওয়াশ হয়ে এসছে এবং অন্য সময় তো আমাদের এরকম হয় যে আমরা খেলার মধ্যে থাকি না, এটা একটা কারণ দেখায় যে এখন খেলার মধ্যে নাই। এখন তো আছে এবং সিরিজ জিতে ফিরছে, এটা কতটা কাজে লাগতে পারে? আরেকটা যদি দেখি যে আমরা গ্লোবাল সুপার লিগ খেলছে, সোহান খেলছে, খালেদ দুর্দান্ত বোলিং করছে, গতকাল সোহান 18 বলে খুব সম্ভবত 38 রানের একটা ইনিংস খেলেছে। ইনক্লুশন দেখেন কিনা পাকিস্তান সিরিজে ওখান থেকে? প্রথম কথা হচ্ছে যে আই ডোন্ট ট্রাস্ট মিরপুর উইকেট, লিটনের কথা মতো মিরপুর কি উইকেট হবে কেউ জানে না। সো এটা একটা বড় সেটব্যাক। আপনি নিজেই যখন জানবেন না আপনার মাঠের উইকেট কি হচ্ছে, তখন কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জটা আরো বড়। আর পাকিস্তান বাংলাদেশে আসুক, বাংলাদেশ পাকিস্তানে যাক, পাকিস্তান ইজ অলওয়েজ বিন দ্য বেটার টিম ফ্রম বাংলাদেশ টি20তে। এই সত্য তিন ফরম্যাটে এটা আপনার মেনে নিয়ে তারপর হচ্ছে বাদবাকি আলোচনা। সোহানকে যদি নেওয়া হয়, কার জায়গায় আপনি খেলাবেন? তাও হৃদয় বা ধরেন XYZ, যদি আপনি রিপ্লেস করতে হয়, সুযোগ আসে, অবশ্যই আছে। কারণ সোহানকে না নেওয়ার ফলে লাস্টে কিন্তু প্রচন্ড সমালোচনা হয়েছিল। সোহান পারফর্মার, তাকে যদি আপনি না নেন, পারফর্মার ক্রিকেটারের ফর্ম থাকা অবস্থায় না নেন, আপনি কখন নেবেন? খালেদের কথা বলছিলেন। এই সিরিজে সত্যি কথা তাসকিনকে আবার ফিট মনে হয়নি। শুধু ফিট না, মানে হি ইজ নট ইভেন ইন রিদম, কারণ তিনি ইনজুরি কাটিয়ে এসেছেন। এখন ওটা হইতে পারে তাসকিন বড় নাম, তাসকিনকে নিতে হবে, এই কারণে তাসকিনকে নিয়েছে। বাট আমার মনে হচ্ছে ইট ওয়াজ নট এ ফেয়ার কল টু তাসকিন। তাসকিনের জন্য ব্যাপারটা ফেয়ার কল ছিল না, কারণ তাসকিন তার বয়স বোধহয় 30-31 কাছাকাছি। তিনি তার কাছ থেকে বেস্ট পসিবল সার্ভিসটা নিতে হলে তাকে আরো যত্ন করে খেলানো উচিত, তাকে প্রতি আরো যত্নশীল হওয়া উচিত। এটা আমি ফিল করি যে এখন কিন্তু তাসকিনরা আপনি 3 ফরম্যাটে একইভাবে খেলাইতে পারবেন না। সো প্রবাবলি ইট ওয়াজ এ রং কল টু পিক তাসকিন নাও। হ্যাঁ, কারণ এক ম্যাচ খেলে কিন্তু সেটা আমরা দেখছি। সো খালেদকে যদি নেন, আপনার কিন্তু অল্টারনেট রিপ্লেসমেন্টটা হিসেব করে নিতে হবে যে আপনি তাকে নাহিদ রানার জায়গায় নেবেন, আপনি তাকে শরীফুল, আমি জাস্ট র্যান্ডমলি নামগুলো বলছি। সো খালেদকে যদি পিক ফর্মের খালেদ হিসাব করেন, নিতে হবে, শুধু নিতে হবে না, খেলিয়ে দিতে হবে। একটা প্রশ্ন কারো আলোচনাতে থাকবে না, সেটা হচ্ছে নাইম শেখ। নিছেন, এক ম্যাচ 4 নাম্বার খেলাইছেন, নাইম খুব বাজে ব্যাট করছে, টাকার নামান নেই, ঠিক আছে। এরপরের সিরিজে কি করবেন? এরপরের সিরিজে নাইমকে নিয়ে আপনি কি করবেন? আমি এইটা দেখতে চাই যে নির্বাচকরা নাইমকে নিয়ে অ্যাকচুয়ালি কি করে। এবং তাওহিদ হৃদয়, এই যে আপনি শুরুই করেছিলেন আলোচনা তানজিদ তামিমের ব্যাটিং দিয়ে, কারণ কি দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ব্যাটিং। সে যদি ওই 73টা রান ওই ওদের মতো তাওহিদের মতো 108 স্ট্রাইক রেট করতো, বাংলাদেশ তো 19 ওভারে 20 ওভারে গিয়ে খেলা শেষ করতো, ম্যাচ হারতে পারতো। সো এই ধরনের ব্যাটিং, এই যে 107 স্ট্রাইক থেকে দলের অবস্থা ভালো, এগুলো আড়াল পড়ে যায়, এগুলো চাপা পড়ে যায়, এগুলো বাজে ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে আসলে সেই রিস্ক নেওয়ার কোনো জায়গা নেই। আপনি যে বললেন পাকিস্তান শক্তিশালী টিম প্রত্যেকটা ফরম্যাটে, এবং তাদেরকে আসলে কোনো রকম সুযোগ দেওয়া ঠিক হবে না। সুযোগ দিলে আমরা আসলে সেখান থেকে তৈরি করে নেবে, তারা সুযোগ করে নেবে, আমরা নিশ্চয়ই সেই জায়গাটা তাদেরকে দিব না। নিশ্চয়ই, যেহেতু এখন বাংলাদেশ মোমেন্টাম পেয়ে গেছে, কোনো ধরনের আসলে ভুল দল নির্বাচনে অ্যাটলিস্ট যেন না হয়, সেই প্রত্যাশায় রাখতে চাই। এবং বাংলাদেশ দেশে ফিরছে কিছু একটা নিয়ে, এটা একটা দারুণ ব্যাপার। দেব চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।